কমেডি মানে কিন্তু এমন কোনো নাটক নয় যেটা শুধু তোমাকে হাসায়, যেখানে শুধু ক্লাউনিশ অ্যাক্টিভিটিস হয় স্টেজের ওপর। কমেডি হচ্ছে এমন একটা নাটক যেটা তোমাকে হাসায়, অ্যাট দ্য সেম টাইম ভাবায়। কমেডির লেখার একটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রেকটিফাই করা। বলতে পারো মানুষের ভেতরে একটা চেতনা বা অ্যাওয়ারনেস তৈরি করা। ট্র্যাজেডি যখন আমরা পড়ছি তখন চরিত্রের ডিফেক্টের কথা বলা হয়েছে, যেটা হয়তো সেই চরিত্রের পতনের কারণ হচ্ছে। আমি এলিজাবেথান কনটেক্সটে বলছি। গ্রিক কনটেক্সটে ফেট বা ডেস্টিনি বা ভাগ্য, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। কিন্তু যখন আমরা রেনেসা বা পোস্ট রেনেসা পিরিয়ডে আসছি, তখন চরিত্রের একটা ফ্ল বা ফেটাল ডিফেক্ট, মেজর ডিফেক্ট, সেটাই একটা চরিত্রের পতনের মূল কারণ হচ্ছে। কমেডির ক্ষেত্রে চরিত্রের যে ডিফেক্টটা সেটা কিন্তু মাইনর, ফেটাল নয়। মানে সেটার কারণে একটি চরিত্রের হয়তো মৃত্যু বা ভয়ঙ্কর কোনো ক্ষতি হচ্ছে না। তো সেটাকে আমরা বলি ফলি, FOLLY, ফলি, ফ্ল নয়। ফ্ল কথাটা আমরা ইউজ করি কিন্তু সবসময় ট্র্যাজেডির কনটেক্সটে। এবার শেক্সপিরিয়ান যে কমেডিটা আমরা দেখতে পাচ্ছি, শেক্সপিরিয়ান কমেডিটাকে আমরা অনেক সময় বলি রোম্যান্টিক কমেডি অফ ম্যানার্স। রোম্যান্টিক কথাটা ব্যবহার করছি মানেই মনে রাখতে হবে যে এই নাটকে ইমাজিনেশন থাকবে। একদম লন্ডন বা চেনা কোনো শহরে এই নাটকের গল্প অবভিয়াসলি সেট হবে না। অজানা কোনো এক্সোটিক কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। এখানে প্রকৃতি খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। লাভ, ম্যারেজ, এগুলো তো থাকবেই। তবে সব কিছুর ভেতরে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বার্তা বা মেসেজও থাকবে। আনন্দ, উল্লাস সব কিছু তো থাকবেই। অনেক সময় শেক্সপিয়ারিয়ান কমেডি খুব সিরিয়াস টার্নও নিয়ে ফেলে, যার জন্যে ট্র্যাজি কমেডির একটা জনরা আমরা শেক্সপিয়ারের মধ্যে প্রচলিত পাচ্ছি। কিন্তু অ্যাজ এ হোল কমেডির মধ্যে দিয়ে একটা ইম্পর্ট্যান্ট মেসেজও কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পাবো। এলিজাবেথান টাইমস থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রধানত দু ধরনের কমেডি প্রচলিত ছিল। একটাকে বলা হতো কমেডি অফ ম্যানার্স, যেটা রোম্যান্টিক কমেডি অফ ম্যানার্সটা আমরা পাচ্ছি শেক্সপিয়ারের লেখনীতে। শেক্সপিয়ারের একজন কন্টেম্পোরারি বেন জনসন, তিনি লিখতেন কমেডি অফ হিউমার, সেটা আর একদিনের আলোচনার বিষয়বস্তু। কমেডি অফ হিউমারে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই ক্লাসিক্যাল বা গ্রিক স্টাইলে লেখা। সেখানে একটি চরিত্রকে টার্গেট করা হচ্ছে, তাকে নিয়ে তামাশা করা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে, কিন্তু আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সেই চরিত্রের যে ডিফেক্ট সেটাকে হাইলাইট করে, সেই ডিফেক্টের জন্যে তার যে সাফারিং বা অন্যকে সে যে সাফারিংটা কজ করছে সেটাকে হাইলাইট করে দর্শককে একটা ভীষণ জরুরি বার্তা দেওয়া। সেই বার্তা হলো যে এমন ডিফেক্ট যদি তোমার মধ্যে থাকে নিজেকে শুধরে ফেলো। কমেডি অফ ম্যানার্স, দেখো ম্যানার্স কথাটার মধ্যে কিন্তু ম্যানারিজম এই শব্দটা লুকিয়ে আছে। কমেডি অফ ম্যানার্সে কিন্তু টার্গেট বা ফোকাস একটি চরিত্র হচ্ছে না, অনেক চরিত্র হচ্ছে। কাজেই আমরা কমেডি অফ ম্যানার্সে অনেক সময় দেখতে পাচ্ছি একটা গ্যালারি অফ পোর্ট্রেটস, মানে অনেক চরিত্র এক জায়গায় চলে আসছে। শেক্সপিয়ারের কমেডিতে আমরা দেখতে পাচ্ছি। এই কমেডি অফ ম্যানার্সটাই পরে অন্য ফর্মে, অনেক বেশি ক্লাসিক্যাল ফর্মে বলতে পারো, সেটা আমরা দেখতে পাচ্ছি রেস্টোরেশন পিরিয়ডে। কিন্তু সেটার সাথে শেক্সপিয়ারিয়ান কমেডি অফ ম্যানার্সের একটা বিশাল পার্থক্য আছে।
ওটা ক্লাসিক্যাল মোডে, এটা রোম্যান্টিক মোডে। কমেডি অফ ম্যানার্স আমরা যখন অ্যাপ্রোচ করছি, আমি শেক্সপিরিয়ান কমেডি অফ ম্যানার্সের কথাই বলছি, তাহলে আমরা সেখানে কিন্তু একটি বিশেষ চরিত্রের ওপরেতেই শুধু ফোকাস করছি না, অনেক ধরনের চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সমস্ত চরিত্রের মধ্যে দিয়ে মেটাফরিক্যালি, সিম্বলিক্যালি আমরা সমাজের একটা চিত্র পাচ্ছি। যদিও সেই ডিরেক্টলি হয়তো প্লে রাইট আমাদের বলছেন না যে এটা লন্ডন সোসাইটি বা কিছু, কিন্তু মোটামুটিভাবে যে ধরনের মানুষজনকে আমরা পাই আমাদের চতুর্দিকে, একটুখানি বলবো ইউনিভার্সাল ফর্মেই আমরা পাচ্ছি শেক্সপিয়ারের নাটকে। কিন্তু যখন আমরা ক্লাসিক্যাল মোডে যাব, যখন আমরা রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সে যাব, তখন একেবারে পরিষ্কার করে বুঝতেই আমরা পারবো যে একদম লন্ডন সোসাইটিতেই আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে অ্যাপ্রোচটা অনেক ফিলোসফিক, এটা অনেক ব্রড, অনেক ইউনিভার্সাল, অনেক টাইমলেস। এমনি মানব সমাজে আমরা যে ধরনের চরিত্রদের পাই, তাদের সবাইকে নিয়ে, তাদের ভেতরে যে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো থাকে সেগুলোকে নিয়ে মজা করা এবং মজার মধ্যে দিয়ে একটা বোধহয় খুব জরুরি বার্তা দেওয়া যে এগুলোকে শুধরে ফেলো, শুধরে ফেললে নিজেরাও বাঁচবে, অনেককেই অনেক ভালো জীবন যাপন করতে পারবে। কারণ তোমার এই ফলিগুলোর জন্যে নিজেকেও তুমি কষ্ট দিচ্ছ, আবার অনেককে কষ্ট দিচ্ছ, একটা কেয়স ক্রিয়েট করছো। কমেডির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমে আমরা একটা ভীষণ রকম একটা কেয়টিক, একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে আমাদের যাত্রা শুরু হয়, কিন্তু তারপরে ধীরে 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 সেটা একটা চরমে পৌঁছয় গণ্ডগোলটা। কিন্তু তারপরে যত বেশি আমরা শেষের দিকে এগোই, আমরা দেখতে পাই যে ওই সমস্যাগুলোর সমাধান হচ্ছে, রেজলিউশন হচ্ছে, চরিত্রগুলো শুধরে যাচ্ছে, তাদের মধ্যে একটা চেতনা আসছে এবং শেষকালে গিয়ে সবাই হাত ধরাধরি করে দাঁড়িয়ে পড়ে, একটা হারমোনি, ম্যারেজ বেলস রিংিং, একটা আনন্দ, তার একটা পরিবেশ তৈরি হয়। আজকে এক্সাম্পল হিসাবে যে শেক্সপিয়ারিয়ান কমেডিটাকে নিয়ে আসবো, আবারও ক্লিয়ার করছি, যেটা কোনো ডিটেলড ডিসকাশন নয়, এটা একেবারে যারা যাত্রা শুরু করছো লিটারেচার নিয়ে তাদের একটা ফিল দেওয়া মাত্র, তাদের একটা আইডিয়া দেওয়া, এবং তারপরে অবভিয়াসলি আমরা ডিটেল স্টাডিতে যেতেই পারবো। আজকের আমাদের যে নাটকটি বিষয়বস্তু মূলত সেটি হচ্ছে 12th নাইট। 12th নাইট এই নাটকটি লেখা হয়েছিল বোধহয় কথাটা বলছি কারণ এখানে ভীষণ মানে পরিষ্কার করে আমরা সোর্সটা বুঝতে পারছি না বা হিস্ট্রিটা আমরা জানি না। 12th নাইট সেলিব্রেশনসের জন্য 1601 বা 1600-তে কুইন এলিজাবেথ I 12th নাইট সেলিব্রেশনের জন্যে সেই পারপাসে এই নাটকটা তিনি লিখিয়েছিলেন। হোয়াইট হল প্যালেসে এটা পারফরমেন্সের জন্য এটা লেখা হয়েছিল। তো সেখানে আগে এটা ক্লিয়ার করি যে 12th নাইট বলতে আমি কি বোঝাচ্ছি। এই নাটকটির কিন্তু আরও একটি টাইটেল আছে, হোয়াট ইউ উইল। তো 12th নাইট বা হোয়াট ইউ উইল এই নাটকটি আবার বলছি 12th নাইট সেলিব্রেশনসের জন্যে, সেটাকে কমেমোরেট করার জন্যে কুইন এলিজাবেথ I প্যালেসে পারফরমেন্সের জন্যে শেক্সপিয়ারকে দিয়ে এই নাটকটি লেখানো হয়েছিল। 12th নাইট মানেই বুঝতে পারছো ক্রিসমাসের পরে যে 12th নাইটটা আসে 6 জানুয়ারি মোটামুটিভাবে, সেই দিনটিতে সেলিব্রেশনস হয় খ্রিশ্চান ওয়ার্ল্ডে। এবং সেলিব্রেশনসটা কেন হয়? এদিন সেলিব্রেশনটার নাম হচ্ছে, সেলিব্রেশনসের নাম হচ্ছে, যেভাবে ওরা সেলিব্রেট করে সেটার নাম হচ্ছে দে অ্যাকচুয়ালি এনজয় দ্য ফিস্ট অফ এপিফানি। এপিফানি এই শব্দটার মানে কি? এপিফানি মানে হচ্ছে এ সাডেন রেভেলেশন। হঠাৎ করে যখন কিছু তোমার মনের ভেতরে স্পষ্ট হয়ে যায়, যখন একটা বিদ্যুতের মতন কোনো কিছু তোমাকে স্ট্রাইক করে, এবং হঠাৎ করে যখন তোমার মধ্যে একটা রিয়েলাইজেশন হয়, যখন হঠাৎ করে তুমি একটা কিছু বুঝতে পারো যেটা হয়তো এতকাল বুঝতে পারোনি।
এই সাডেন যে রিয়েলাইজেশনটা, এই যে ফ্ল্যাশ অফ লাইটনিংয়ের মতন কোনো কিছু তোমাকে স্ট্রাইক করছে এবং তুমি অল অফ আ সাডেন এনলাইটেন্ড হচ্ছ, এটাকে এপিফানিক রিয়েলাইজেশন বলে। কিন্তু এপিফানিটার যে বিবলিক্যাল কনোটেশন, তার পেছনে কিন্তু একটা গল্প আছে, এটা আমরা অনেকেই জানি। আমরা জানি যে 3 ওয়াইজ মেন, যাদেরকে আমরা মেজাই হিসেবে জানি, ফ্রম দ্য ইস্ট, তারা বেথলেহেমে এসেছিলেন বেবি জিসাসকে, ইনফ্যান্ট জিসাসকে দেখতে। এবং when they came and when they visited Bethlehem, when they came and when they stood in front of infant Christ, তারা রিয়েলাইজ করলেন যে এ কোনো অর্ডিনারি শিশু নয়। কি রিভিলড হলো তাদের কাছে? এটা রিভিলড হলো দ্যাট হি ইজ গড ইনকার্নেট। তো এই যে রেভেলেশনটা, এই যে এপিফানিক রেভেলেশনটা হলো, এইটাকেই সেলিব্রেট করা হয় উইথ দ্য ফিস্ট অফ এপিফানি। এদিনকে কি হয় জানো? এদিনকে বেসিক্যালি একটা কার্নিভাল অর্গানাইজ করা হয়। হোয়াট ইজ আ কার্নিভাল? যে যে নিয়মগুলো সমাজে পালন করা হয় প্রতিদিন, সেই নিয়মগুলোকে সেদিন ভুলে যাওয়া হয়। সেদিনকে যে যার মতন গো অ্যাজ ইউ লাইকের মতন পোশাক পরে, ডিসগাইজ নেয়, মাস্ক পরে, যে যেরকম করে খুশি সাজতে পারে, নিজেদের আসল আইডেন্টিটি তারা হাইড করতে পারে। ফিস্টিং হয়, গান হয়, নাচ হয়, খাওয়া দাওয়া হয়। আর কি হয় জানো? লর্ড অফ মিসরুল, তাকে থ্রোনের উপরে বসানো হয়। মানে সেদিনকে রাজার শাসন থাকে না, সেদিন কিন্তু একেবারে একটা অ্যানার্কি বা একটা কেয়স জেনারেট করা হয়। সব কিছুকে উল্টে দেওয়া হয়, সব কিছুকে সাবভার্ট করা হয়, সব কিছুকে ইনভার্ট করা হয়। এরকম একটা কার্নিভালেস্ক যে যেটাকে বলা হয় একটা অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু অনেক অনেক ফেস্টিভিটির সময় আমরা দেখতে পাই, আমাদের দেশেও দেখতে পাই। এবং এটার একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে বলো তো? প্রয়োজনটা হচ্ছে এটা তোমাকে একটা লিবারেটিং ফিলিং দেয়, যেন মনে হয় যে তুমি মুক্ত হচ্ছ। তোমার ভেতরে জমে থাকা যত দুঃখ, কষ্ট, যত ইমোশনস, যত ভালো না লাগা, যত সাফোকেশন, যত ক্লস্ট্রোফোবিয়া, সেগুলো সমস্ত বেরিয়ে যায়। এবং আবার বোধহয় সমাজে একটা ব্যালেন্স ক্রিয়েটেড হয়। প্রচণ্ড কড়া শাসনের মধ্যে থাকতে থাকতে, রিপ্রেসড হতে হতে যখন দম আটকে আসে, তখন এই সাডেন যে ফেস্টিভিটিটা, এটার প্রয়োজন আছে, প্রত্যেকটা সমাজের প্রয়োজন আছে। এটার মধ্যে দিয়ে একটা বলতে পারো রিলিজ হয়, এবং রিলিজের মধ্যে দিয়ে মানুষের ভেতরেতে একটা আলটিমেটলি একটা প্ল্যাসিডিটি, একটা ট্র্যাঙ্কুইলিটি, একটা ব্যালেন্স, সেটা ফিরে আসে। তো এই যে কার্নিভালেস্ক যে একটা অ্যাম্বিয়েন্স, সেটা তার মধ্যে ডিসগাইজ আছে, ফিস্টিং আছে, রেভেলরি আছে, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি ইনভার্সন, সাবভার্সন অফ রিজিড রেগুলেশনস আছে। সেটা কি এই নাটকের মধ্যে ধরা পড়েছে? এই নাটকটা কি নিয়ে? গল্পর মধ্যে আমি যাচ্ছি না, খুব অল্প করে ছোট করে বলছি। দেখো, এই নাটক একটা টিপিক্যাল রোম্যান্টিক কমেডি অফ ম্যানার্সের মতনই। এটা কিন্তু লন্ডনে সেট করা হয়নি, এটা একটা আইল্যান্ডে সেট করা হয়েছে, যেটার নাম হচ্ছে ইলিরিয়া। আমরা জানতে পারছি যে একটা শিপব্রেক হয়েছে, এবং সেই শিপব্রেকটার ফলে ভায়োলা বলে একটি মেয়ে, সে অবভিয়াসলি কোনো রকমে তার প্রাণ বাঁচিয়েছে একজন ক্যাপ্টেনের সাহায্যে। সে এসে এই আইল্যান্ডে কোনো রকমে সে উঠেছে, এবং তার যে টুইন ব্রাদার, সেই টুইন ব্রাদার কিন্তু হারিয়ে গেছে, এবং ভায়োলার নিশ্চিত যে সে বোধহয় মারাই গেছে, সে বোধহয় ড্রাউন্ড হয়েছে। তার নাম সেবাস্টিয়ান। তো ভায়োলা যখন এই আইল্যান্ডে এসে পৌঁছচ্ছে, তখন নিজেকে রক্ষা করার জন্যে, নিজেকে সুরক্ষিত রাখার জন্যে সে কিন্তু একটি ছেলের পোশাক পরে, তার নিজের নাম সে বলছে সিজারিও।
এবং সিজারিও হিসেবে সে কিন্তু অ্যাজ ডিসগাইজড অ্যাজ এ বয় সিজারিও সে গিয়ে এই আইল্যান্ডের যে ডিউক ওরসিনো সেখানে সে একটা এরান্ড বয় বা একজন অ্যাসিস্ট্যান্টের একটা চাকরি সে পাচ্ছে। এবং এই আইল্যান্ডেতেই আরও একটি চরিত্র আছে যার নাম হচ্ছে অলিভিয়া। এবং সিজারিও একটা বিশাল দায়িত্ব পাচ্ছে। ওরসিনো, ডিউক ওরসিনো, সে অলিভিয়াকে ভালোবাসে এমনটাই সে মনে করে, কিন্তু সে কোনোদিনও অলিভিয়াকে ডিরেক্টলি তার ভালোবাসার কথা বলেনি, তাকে মিট করেনি। সে সিজারিওকে ইউজ করছে অ্যাজ আ মেসেঞ্জার। কি অদ্ভুত একটা প্রেমের গল্প দেখো। সিজারিওর কাজ হচ্ছে ওরসিনোর প্রেমের বার্তা অলিভিয়ার কাছে পৌঁছে দেওয়া। অলিভিয়া সেও এক অদ্ভুত চরিত্র। সে বছরের পর বছর কালো ভেল দিয়ে তার মুখটাকে ঢেকে রাখে। শি ইজ ইন আ পারপেচুয়াল স্টেট অফ মর্নিং। সে তার ভাইকে হারিয়েছে এবং সেই হারাবার দুঃখ সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। এবং সে কারোর সঙ্গে দেখা করে না, সে কোনো প্রেমের প্রস্তাব গ্রহণ করে না, সে পুরুষদেরও একেবারে অ্যাভয়েড করে চলে। আর অলিভিয়ার একটা হাউস হোল্ড আছে। সেই হাউস হোল্ডটাতে আমরা কিছু অদ্ভুত লোকজনের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। তারা কারা? তার দুই সার্ভেন্ট আছে, মারিয়া আর ফেবিয়ান। তার একজন আঙ্কেল আছে, সে বেশিরভাগ সময় অ্যালকোহলে ডুবে থাকে, তার নাম টোবি বেলচ। তার একজন সুটার আছে, সেও তার প্রেমে পাগল, সেটা কান্ট্রি স্কোয়ার, খুবই ফানি, অ্যান্ড্রু অ্যাগভেচিক। তার একজন স্টিওয়ার্ড আছে। এই স্টিওয়ার্ড সে কিন্তু ভীষণই পিউরিটারি, সবসময় সে মুখ গম্ভীর করে থাকে, সবসময় সে বিরাট লেকচার দেয় সবাইকে, জোরে কথা বলবে না, রেভেলরি করবে না, কেকস অ্যান্ড এলে ইন্ডালজ করবে না, ম্যানার্সের দিকে খেয়াল রেখো। সে ভীষণ স্ট্রিক্ট একজন ডিসিপ্লিনেরিয়ান, তার নাম ম্যালভোলিও। তাহলে এই একটা অদ্ভুত তার সংসার। ম্যালভোলিও, মারিয়া, ফেবিয়ান, টোবি বেলচ, অ্যান্ড্রু অ্যাগভেচিক, আর একজন ফুল আছে ওই গোপাল ভাঁড়ের মতন। তার কাজ হচ্ছে হাসানো এবং অলিভিয়াকে ভালো মুডে রাখা, তার নাম হলো ফেস্টে। এরা সারা দিন ম্যালভোলিওকে খেপায় এবং সারা দিন এরা কিন্তু দে আর ইন্ডালজিং ইন কেকস অ্যান্ড এল। তারা they drink and they feast and they shout and they create chaos. ওই যে কার্নিভালেস্ক যে স্পিরিটটা ওই 12th নাইটের, তার একটা অদ্ভুত রিফ্লেকশন আমরা এই অলিভিয়ার হাউস হোল্ডে পাচ্ছি। বেশ, গল্পর স্ট্রাকচার খুবই সোজা। কি হলো যেন, ওরসিনো নিজে তো কোনোদিন অলিভিয়ার সামনে আসেনি প্রেমের প্রস্তাব নিয়ে। সিজারিও থ্রু দিয়ে সে তার প্রেমের প্রস্তাব পাঠাতো। সিজারিও প্রচণ্ড প্যাশন নিয়ে সেই কবিতাগুলো অলিভিয়াকে শোনাতো, মেসেজগুলো শোনাতো। অলিভিয়া ভেতর ভেতর সিজারিওর প্রেমে পড়ে গেল। সে তো জানে সিজারিও ছেলে, সে তো আর জানে না সিজারিও ভায়োলা, সে তো একেবারেই অন্ধকারে। এবার ওদিকে আবার সিজারিও যে আসলে ভায়োলা, সে কিন্তু ডিউক ওরসিনোর প্রেমে পড়ে গেছে তার কাছে কাজ করতে করতে। এবং একটা অদ্ভুত ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। কিরকম ট্রায়াঙ্গেল? ওরসিনো লাভস অলিভিয়া, অলিভিয়া লাভস সিজারিও, সিজারিও হু ইজ অ্যাকচুয়ালি ভায়োলা লাভস ওরসিনো। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি যে এই হাউস হোল্ডের যারা এই কর্মচারীরা, তারা ম্যালভোলিওর পেছনে একটা বিশাল কনস্পিরেসি হ্যাচ করেছে, খুব ফানি কনস্পিরেসি। সেটা কি? তারা ম্যালভোলিওকে বুঝিয়েছে যে ম্যালভোলিও, মালকিন মানে আমাদের অলিভিয়া তোমার প্রেমে পড়ে গেছে, তুমি জানো না। এবং মারিয়া, সে ভীষণ ভীষণ দুষ্টু মেয়ে, সে কি করেছে জানো? সে অলিভিয়ার হাতের লেখা অনুকরণ করে একটা চিঠি লিখে ফেলেছে এবং সেই চিঠিতে ম্যালভোলিওকে জানানো হয়েছে
যে অলিভিয়া তার প্রেমে পড়েছে এবং অলিভিয়া চায় সে ইয়েলো স্টকিংস পরুক, তাও ক্রস গার্টার্ড। ইয়েলো কালারটা কিন্তু অলিভিয়া একদম পছন্দ করে না এবং সেটা ম্যালভোলিও জানে না। তাকে বলা হয়েছে যে সমস্ত সার্ভেন্টদের সঙ্গে সে যেন খুব রুড হয় এবং অলিভিয়াকে দেখলে সে যেন হাসে। বোকা ম্যালভোলিও চিঠিটাকে সত্যি ভেবে একেবারে এমনভাবেই বিহেভ করতে শুরু করছে। ইয়েলো স্টকিংস ক্রস গার্টার্ড করে পরে সে যখনই অলিভিয়াকে দেখে সে মুচকি মুচকি হাসে আর সার্ভেন্টদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। এটা দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল অলিভিয়া। সে ভাবলো যে ম্যালভোলিও পাগল হয়ে গেছে এবং সে নির্দেশ দিল যে ম্যালভোলিওকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখা যাক এবং পাগলের ট্রিটমেন্ট করা যাক। পাগলকে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেই ট্রিটমেন্ট তাকে দেওয়া উচিত, কারণ সে পাগল হয়ে গেছে। কি মজা বলো বাকিদের, তারা কিন্তু ম্যালভোলিওকে নিয়ে প্রচণ্ড রকমের এই একটা অদ্ভুত ক্রুড একটা জোক তারা এনজয় করতে শুরু করেছে। এবং এবার ফেস্টে যে ক্লাউন সে প্রিস্ট সেজে ম্যালভোলিওর কাছে গেছে তাকে অবভিয়াসলি তার ইনস্যানিটি নিয়ে তাকে মক করার জন্য। বেচারা ম্যালভোলিও সে কিন্তু ভয়ঙ্করভাবে এই ট্র্যাপে পড়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম ভায়োলার যে টুইন ব্রাদার সেবাস্টিয়ান, সে একজন শিপ ক্যাপ্টেন যার নাম অ্যান্টোনিও, তার সাহায্যে এই আইল্যান্ডে এসে পৌঁছচ্ছে। সেবাস্টিয়ানকে দেখে অলিভিয়া চিনতে পারছে না। অলিভিয়া ভাবছে যে এ বোধহয় আসলে সিজারিও। সে ডিরেক্টলি তার ভেল সরিয়ে দিয়ে তাকে প্রস্তাব জানাচ্ছে বিবাহের। তারা লুকিয়ে বিয়ে করে ফেলছে। ইন দ্য মিন টাইম সিজারিও সেখানে এসে হাজির হচ্ছে। প্রচণ্ড কনফিউশন জেনারেটেড হচ্ছে। আলটিমেটলি সিজারিও প্রকাশ করছে তার আসল আইডেন্টিটি। সে বলছে সে ভায়োলা। ভাই বোনের মিলন হচ্ছে এবং গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি ভায়োলার সঙ্গে ওরসিনোর বিবাহ হতে চলেছে, এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। অলিভিয়ার সঙ্গে সেবাস্টিয়ানের তো হয়েই গেছে। টবি বেলচ মারিয়াকে বিবাহ করবে এমন কথা জানা যাচ্ছে। ম্যালভোলিও প্রচণ্ড রেগে মেগে সোয়ার করতে করতে বেরিয়ে যাচ্ছে স্টেজ থেকে। একই হাল অ্যান্ড্রু অ্যাগুইচিকে, হি অলসো এক্সিটস ব্লিডিং। শেষকালে অ্যাজ ইউজুয়াল ম্যারেজ বেলস রিংিং, হ্যাপি। কিন্তু আসল ব্যাপারটা এবার আসা যাক। প্রথম যে ইস্যুটা বলবো সেটা হচ্ছে যে 12th নাইট যে টাইটেলটা, এটা কি সত্যি সত্যি প্রযোজ্য? এটা তো সত্যি সত্যি যে হ্যাঁ, আমাদের সাব প্লটেতে 12th নাইটের যে রেভেলরি, 12th নাইটের যে সাংঘাতিক রকমের সেলিব্রেশনের যে স্পিরিটটা, সেটা কার্নিভালেস্ট স্পিরিটটা, তার একটা রিফ্লেকশন আমরা পাচ্ছি। সাবপ্লট মানে যে গল্পটা অলিভিয়ার হাউস হোল্ডে গড়ে উঠছে, ওই ম্যালভোলিওকে নিয়ে, মারিয়াকে নিয়ে, টবিকে নিয়ে, ওই যে গল্পটা। বাট হোয়াট অ্যাবাউট দ্য মেন প্লট? মেন প্লটটা তো বেশ গুরুগম্ভীর। শিপরেক, ভাই থেকে সরে যাওয়া, বিচ্ছেদ হওয়া। ওরসিনো যে ডিউক, সে কিন্তু একটা অদ্ভুত চরিত্র। সে সারাদিন শুয়ে শুয়ে মিউজিক শোনে এবং সে প্রেমের কল্পনা করে যে আমি বোধহয় প্রেমে পড়েছি। এবং খুব ইমপ্র্যাকটিক্যাল একটা অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট অফ লাভ। এবং হি ইজ নট এ ট্রু লাভার। হি ইজ আননোয়িংলি, ইনভলান্টারিলি ওয়ারিং দ্য মাস্ক অফ আ লাভার। ও জেনে শুনে করছে না, কিন্তু এখানেও ডিসগাইজ রয়েছে। বলেছিলাম না যে ফিস্ট অফ এপিফানিতে মাস্কিং বা ডিসগাইজ একটা খুব বড় এলিমেন্ট। অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির একটা অদ্ভুত প্লে আমরা কার্নিভালে দেখতে পাই, ডিসগাইজে দেখতে পাই, এই নাটকেও দেখতে পাই। যা আমরা দেখছি সেটা আসলে সত্যি নয়, তার পেছনে আর একটা সত্যি লুকিয়ে আছে। তাহলে অ্যাপিয়ারেন্স আর রিয়ালিটির যে খেলাটা, যেটা ফিস্ট অফ এপিফানিতে আমরা দেখতে পাই,
সেটা কিন্তু 12th নাইটের পুরো টেক্সচারের মধ্যে রয়েছে। দেখো, ওরসিনো সত্যি সত্যি কিন্তু লাভ কাকে বলে জানে না, কারণ ওরসিনোর কনসেপ্ট অফ লাভটা ভীষণ রকমের অ্যাবস্ট্র্যাক্ট, ভীষণ রকমের ভেগ, ভীষণ রকমের ইমপ্র্যাকটিক্যাল। হি ইজ ইন লাভ উইথ দ্য কনসেপ্ট অফ লাভ। সে কিন্তু ডিরেক্টলি গিয়ে একটা প্রেমের প্রস্তাব দেওয়ারও ক্ষমতা রাখে না। ঠিক যেমন অলিভিয়াও একজন মর্নারের ডিসগাইজ পরে আছে আননোয়িংলি। সে কিন্তু সত্যি সত্যি শোকে বিহ্বল নয়। সে একটা এরকম একটা কনসেপ্টের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে যে এটা এক ধরনের বলতে পারো জগৎ থেকে পালিয়ে যাওয়া বা একটা রেফিউজ নেওয়ার জন্যে এটাকে ডিভাইস হিসেবে সে ইউজ করেছে। তার মনে হচ্ছে সে ভীষণ ভীষণ তার ভাইয়ের জন্য সে শোকার্ত এবং সে কিছুতেই জগৎকে ফেস করতে পারবে না। শি ইজ অলসো ইউজিং mourning as an unconscious or an involuntarily concocted device to take shelter or to run away from the practical aspects of this world. কাজে এখানেও কিন্তু একটা involuntary disguise রয়েছে। Unknowingly she is disguising herself as a mourner. Unknowingly Orsino is disguising himself as an ineffectual lover. এবং এটা কিন্তু ওদের ফলি, ওদের কিন্তু বাস্তবের সাথে কন্ট্যাক্টটা খুব কম। ওরা কিন্তু সত্যি সত্যি রিয়ালিটিটাকে কনফ্রন্ট করার মতন এবিলিটি তৈরি করতে পারেনি, ফলে কমপ্লিকেশনসগুলো আরও বেড়ে যাচ্ছে। ভায়োলা এখানে বলতে পারো সবচেয়ে সেন একটা ক্যারেক্টার, যে উইলফুলি ডিসগাইজ করেছে, আবার সেই ফিস্ট অফ এপিফানির সঙ্গে তাল মিলিয়ে টু সেভ হারসেলফ, টু প্রোটেক্ট হার ডিগনিটি। তার কোনো উপায় ছিল না, একটি মেয়ে হয়ে একটা অচেনা দেশে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব ছিল না, তাই সে নিজেকে ডিসগাইজ করেছে। ফেস্টে সবসময়ের জন্য বলা হয় যে শেক্সপিরিয়ান স্টেজে ফুল যে হয়, স্পেশালি যে ক্লাউন কনশাসলি এন্টারটেন করে কোনো ডিউককে, কোনো ডাচেসকে, কোনো কিংকে, তাকে বলা হয় ওয়াইজেস্ট পারসন অন দ্য স্টেজ। এবং সে একটা ফুলের গাইজ বলতে পারো সে টেক আপ করে, আবার ভলান্টারিলি, নোয়িংলি, উইলফুলি, কারণ সেটার আড়ালে সে থেকে অনেক সত্যি কথা ক্যাট করে মুখের ওপর সে বলতে পারে। একজন ফুল যখন কোনো কিছু বলে তখন সেটাকে কিন্তু লোকে সিরিয়াসলি নেয় না, কিন্তু অনেক সিরিয়াস কথা সে কিন্তু খুব হাসির ছলে বলে ফেলতে পারে। ফুলকে একটা লাইসেন্স দেওয়া হয়, যেটা সাধারণ মানুষকে দেওয়া হয় না। কাজে ফেস্টের দুটো ডিসগাইজই, হি ইজ ডিসগাইজিং হিমসেলফ অ্যাজ আ ফুল when he is the wisest man on the stage. He is also willfully disguising himself as the priest. কাজে ফেস্টে কিন্তু এখানে উইলফুল ডিসগাইজের একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, আবার ভায়োলাও উইলফুল ডিসগাইজের একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। আনউইলিংলি নিজেকে ডিসগাইজ করছে অবভিয়াসলি আমাদের ওরসিনো আর অলিভিয়া, আর ম্যালভোলিও নিজেকে ডিসগাইজ করছে। সে তো একটা সত্যিকারের ন্যাচারাল, মানে হি ইজ এ ফুলিশ ফুল, হি ইজ নট দ্য ওয়াইজ ফুল, এবং সে অবভিয়াসলি ট্র্যাপড হচ্ছে। কাজে ঠিক যেরকম রেভেলরির ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, কেকস অ্যান্ড এল রেভেলরি এটা সাবপ্লটে রয়েছে, মেন প্লটেও কিন্তু আমরা এই অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটির যে খেলাটা এবং এই যে ডিসগাইজ এলিমেন্টটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও একটা খুব সুন্দর জিনিস দেখো, ফিস্ট অফ এপিফানি সেটা হয় কখন বলো তো? যখন উইন্টার শেষ হচ্ছে। উইন্টার শেষ হচ্ছে, স্প্রিং আসতে চলেছে। কাজেই দ্য সিজন অফ ডেথ অ্যান্ড ডিকে এন্ড করছে, দ্য সিজন অফ রিজেনারেশন অ্যান্ড রিবার্থ সেটা আসতে চলেছে। ডেথ অ্যান্ড ডিকের সঙ্গে আমরা ডার্কনেস, ডেথ অ্যান্ড ডিকের সঙ্গে আমরা ইগনোরেন্স, এগুলোকে রিলেট করতে পারি। আবার তুমি যখন বলছো স্প্রিং, তার মানেই হচ্ছে রিবার্থ, তার মানেই হচ্ছে রিজেনারেশন, তার মানেই হচ্ছে ক্ল্যারিটি, তার মানেই হচ্ছে নলেজ, তার মানেই হচ্ছে এনলাইটেনমেন্ট, তার মানেই হচ্ছে অবভিয়াসলি আমরা ইলুমিনেটেড হব উইথ এপিফানিক রিয়েলাইজেশন।
এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু এই প্লেটার টেক্সচারের মধ্যে রয়েছে। দেখো, শেক্সপিয়ারিয়ান কমেডিতে সবসময় বলা হয় যে দ্য ওম্যান, মহিলা, দ্য ওম্যান প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির দিকে তাকাও। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে মেয়েরা সবসময় পর্দার আড়ালে চলে যায়, তারা কিন্তু একটা পয়েন্টের পরে তাদের আর দেখা যায় না, এবং সেখানে পুরুষ তার যে আনটেমড পোটেনশিয়ালটাকে কন্ট্রোল করতে পারে না, এবং আলটিমেটলি সে কিন্তু ফেটালি নিজের ডুমের দিকে নিয়ে যায়। লেডি ম্যাকবেথ নাটকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকেট সিনের পরে, মানে অ্যাক্ট 3 সিন 4 পরে তাকে আর কোনো ভীষণ কনস্ট্রাকটিভ রোলে আমরা পাচ্ছি না। ওফেলিয়া, she dies early in Hamlet. She commits suicide. She is a very meek character, very timid. তার কোনো রকম কোনো অবদান নেই নাটকটির ভেতরে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ওথেলো, ডেসডিমোনা, সেও ভীষণ মিক, অ্যান্ড শি অবভিয়াসলি ইজ কিল্ড, এবং তাকে কিন্তু বিদায় নিতে হচ্ছে নাটক থেকে। কিং লিয়ারে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট মেয়ে, যার একটা খুব কনস্ট্রাকটিভ রোল হতে পারত, যে লিয়ারকে বাঁচাতে পারত, কর্ডেলিয়া, তাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু থাকতে পারছে না। কিন্তু কাম টু কমেডিস, সেখানে মেয়েদের কিন্তু একটা বিশাল রোল থাকছে। ধরো একটা ট্র্যাজি কমেডি মার্চেন্ট অফ ভেনিস, সেখানে কিন্তু পোর্শিয়া একটা বিরাট রোল প্লে করছে। পোর্শিয়া একটা কনস্ট্রাকটিভ প্রিন্সিপাল হয়ে আসছে, যে আলটিমেটলি সমস্ত রকমের জটগুলোকে ডিসএনট্যাঙ্গল করে একটা হারমোনি বা একটা কোহিয়ারেন্সের দিকে নিয়ে যাচ্ছে নাটকটিকে। একই জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাজ ইউ লাইক ইটে। আমরা রজালিন সিলিয়াকে দেখছি, তারা একটা ভীষণ কনস্ট্রাকটিভ রোল প্লে করছে। ওম্যান প্রিন্সিপালটাকে শেক্সপিয়ার মনে করতেন, আ ওম্যান ইজ আ মাদার, আ ওম্যান ইজ দ্য সোর্স অফ ক্রিয়েটিভ এনার্জি, a woman obviously has a constructive role to play in this world. এবং যখন woman প্রিন্সিপালটা খুব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডিসহারমনি থেকে হারমনি, অ্যানার্কি এবং কেয়স থেকে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, সেটাতে মুভ করতে ওই ডেথ, ডিকে, উইন্টারের ওই সাংঘাতিক রকমের ইগনোরেন্সের যে ডার্কনেস, তার থেকে ওই স্প্রিংয়ের যে আনন্দ, লাইট, সেটারে মুভ করতে সুবিধে হচ্ছে। এবং সেখানে কিন্তু ভায়োলা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। সো ভায়োলা ইজ হিয়ার বিকামিং দ্যাট কনস্ট্রাকটিভ woman principle who is playing a vital role in disentangling the complications in this play and leading us to a beautiful, harmonious এন্ডিং। কাজে ভায়োলার রোলটা এখানে সত্যি খুব ইন্টারেস্টিং। এবার দেখো ফলিগুলোর থেকে মুক্তি কিভাবে হচ্ছে। আমরা কিন্তু যখন নাটকের শেষের দৃশ্যে আসছি, তখন ওরসিনো তার কাসল থেকে বেরিয়ে পড়েছে, অলিভিয়া তার ভেল সরিয়ে দিয়েছে। ওরসিনো কিন্তু এখন ডিরেক্টলি এসে ভায়োলাকে প্রপোজ করার হিম্মত রাখে। সে কিন্তু এতদিনে বুঝতে পেরেছে যে প্রেম মানে শুধু কবিতা নয়, প্রেম মানে শুধু প্লেটনিক একটা কনসেপ্ট নয়। লাভ অবভিয়াসলি একটা ভীষণ রকমের একটা প্র্যাকটিক্যাল সাইড তার আছে, যেখানে তোমার একটা কনস্ট্রাকটিভ ইনভলভমেন্ট আছে, যেখানে তোমার একটা যেটাকে বলা হয় একটা ফিজিক্যাল প্রেজেন্সের প্রয়োজন আছে, এবং সেটা ফিল করার ক্ষমতা এখন ওরসিনোর মধ্যে এসেছে। কাজে সেই ফলির থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। অলিভিয়ারও সেই মর্নিংয়ের যে আনকনশিয়াস যে ডিসগাইজটা, সেটার থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। কাজেই ক্ল্যারিটির দিকে, নলেজের দিকে, রিয়েলাইজেশনের দিকে, আলোর দিকে, এনলাইটেনমেন্টের দিকে মেজর দুটো ক্যারেক্টার কিন্তু এগোতে পেরেছে। ম্যালভোলিও বা অ্যান্ড্রু অ্যাগভেচিক, এরা কাদের রেপ্রেজেন্ট করছে? পৃথিবীতে সবাইকে শুধরানো যায় না। পৃথিবীটা কিন্তু
পারফেকশনের জায়গা নয়, এখানে ইমপারফেকশন থাকবেই। সো ফিউ পিপল উইল রিমেইন আনচেঞ্জড। সবার মধ্যে এভলিউশন হয় না। ম্যালভোলিও, অ্যান্ড্রু অ্যাগ্রোচিক তাদেরই মধ্যে হয়তো পড়ে। কিন্তু সব মিলিয়ে 12th নাইটের শেষে আমরা কি পাচ্ছি? আনন্দ, সেলিব্রেশন, ম্যারেজ, লাভ, বন্ডিং, হারমোনি। কাজে নাটক শুরু হয়েছিল কমপ্লিকেশন দিয়ে, নাটক শুরু হয়েছিল কেয়স দিয়ে, অ্যানার্কি দিয়ে, কিন্তু শেষকালে আমরা কি পাচ্ছি? রেজলিউশন অফ অল কমপ্লিকেশনস, পিস, লাভ, আ কামিং টুগেদারনেস, একটা বলতে পারো আবার একটা বিউটিফুল গ্যালারি অফ পোর্ট্রেটস। আশা করি তোমাদের একটা বেসিক স্কেচি আইডিয়া আমি দিতে পেরেছি। ফিউচারে আবার কোনো সেশনে আমরা ম্যাকবেথ এবং 12th নাইট, আমরা পরপর দুটো সেশন করলাম, তার একটু কমপ্লিকেটেড আলোচনাগুলোতে আমরা নিশ্চয়ই যাব। সবাই খুব ভালো থেকো।